আমি যে কটা পেজ ভাইটাল ধরে নিয়েছি তার মধ্যে একটা পেজ হচ্ছে 765। কেমন? আগে তো 722 পেজ করিয়েছিলাম, আমি ওটা আপলোডও করেছি। যদি দেখে না থাকো তুমি দেখে নিও। কেমন? আজ পেজ দেখো, আই ওয়াজ হ্যাভিং টি, এটা প্রাসঙ্গিক ব্যাপার থেকে নেওয়া হয়েছে, তুমি পড়ে নিয়েছো। দেখো তাহলে এর কোশ্চেন আছে, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দেখো, অন দ্য ইভিনিং অফ 13 জানুয়ারি 1948 দি অথর ওয়াজ, কী করছিল বলো? বিয়েতে কী আছে বলো না? ড্রিঙ্কিং টি, তাহলে ওটাই হচ্ছে, তাই তো? তারপর দেখো দি অথর, এই যে লেখা আছে দি অথর ওয়াজ কল টু বিড়লা হাউস বাই এ টেলিফোন কল, বিয়েরটা। গান্ধীজি ওয়াজ শট অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং, ওকে। এরটা গান্ধীজির ব্রিথ হিজ লাস্ট ইন, গান্ধীজির শ্বাস নিয়েছিলেন হিজ লাস্ট, তার শেষ পায়ের মতো, ইন এ কোথায়? কেন রুম হবে? কেন রুম তো হচ্ছে না, রুম হবে না, কারণ তুমি দেখো বিয়েরটা দেখো পেয়ার মিটিং দেওয়া ছিল তো, অন হিজ ওয়ে টু পেয়ার মিটিং, দেখো লেখা আছে অন হিজ ওয়ে টু পেয়ার মিটিং। বিয়েরটা ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ স্প্রেড লাইক এ ফ্লেম, তিনি একটা অ্যান্সার, তাই তো? তারপর কমপ্লিট দ্য ফলোয়িং, দি অথর ওয়েন্ট টু বিড়লা হাউস, অথর গিয়েছিলেন বিড়লা হাউসে, বাই কিসে করে? দেখো দ্বিতীয় প্যারাগ্রাফে লেখা আছে, আই ওয়াজ নাম উইথ শক অ্যান্ড গট ইনটু এ কার, তাহলে কিসে করে গেলেন বলো? তাহলে বাই দি কার বা এ কার, তুমি যা লিখবে লেখো, এ কারও লিখতে পারো অথবা দি কারও লিখতে পারো। কেমন? ক্লিয়ার? শুধু এইটুকু লিখবে, এ কার অথবা দি কার। অ্যারাউন্ড বিড়লা হাউস দেয়ার ওয়্যার, সেটাই ছিল। বিড়লা হাউসের পাশে কারা কারা ছিল? ওই তো গান্ধীজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স। তা তুমি কী লিখবে? দেয়ার ওয়্যার গান্ধীজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার, গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, এইটুকু লিখবে। 2 নম্বর প্যারাগ্রাফে ফার্স্ট লাইন, টাইম সিমড টু স্ট্যান্ড স্টিল, মনে হলো সময় নিথর হয়ে গেছে। ফর দোজ ফিউ মিনিটস, একদম শেষে তাকে দেওয়া আছে, শেষ, ফর দোজ ফিউ মিনিটস। কেমন? তাহলে দোজ ফিউ মিনিটস তুমি লিখছো। ক্লিয়ার? ট্রু ফলস করছো উইথ সাপোজ স্টেটমেন্ট, তাই তো? ট্রু ফলস করছো। দি সাইলেন্স, নীরবতা, দ্যাট প্রিভেলড দ্য বিড়লা হাউস, যেটা আবদ্ধ করেছিল বিড়লা হাউসকে, ওয়াজ কোয়াইট ন্যাচারাল, ছিল সম্পূর্ণ স্বাভাবিক। স্বাভাবিক কোথায়? দেখো একটা আনন্যাচারাল সাইলেন্স, তুমি দেখো শেষ যেখানে লেখা আছে না, এই দেখো লেখা আছে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, তাহলে এই তো আনন্যাচারাল, আর ওখানে বলছে ন্যাচারাল, তাই এটা এফ হয়ে যাচ্ছে। তুমি এই বাক্যটা লেখো, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, তাই এটা ফলস লিখলে এবং ওটা সাবস্টিটিউশনে লিখলে। কেমন? এ ব্রাউন ব্লার অফ ফেস, একটা বাদামি বর্ণের ফ্যাকাশে মুখগুলো, কুড বি সিন, দেখা যাচ্ছিল, আউট অফ উইন্ডো, জানলা দিয়ে। একটু বলছে গো, ওই যেখানটা তুমি আনন্যাচারাল সাইলেন্স পেলে না, ওর আগের লাইনে দেখো দেওয়া আছে ওয়ান কুড সি ব্রাউন ব্লার অফ ফেসেস, তাই তো? তাই এটা টি হচ্ছে এবং এইটা সবার সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হচ্ছে। কেমন? হয়ে গেল, তার তো নেই। নেক্সট দেখো, এবার আমাদের একটা পোয়েম দেওয়া আছে, সেই পোয়েমটা তোমাকে বলতে হবে। দেখো, ওয়ান্স আই ক্রেপ ইন অ্যান ওকুড, কোথায় তুমি পড়েছো, তাই তো? এই কবিতাটার সঙ্গে একটা অদ্ভুত কবিতা বলো। এই কবিতার মাধ্যমে আমাদের বনভূমি যে কথা বলতে পারে, বনভূমি যে মানুষের বিরুদ্ধে কমপ্লেন করতে পারে, আমরা সেটাই কবিতার মাধ্যমে পেয়েছি। এই ইন্টারেস্টিং পোয়েম। দেখো তুমি কবিতাটা সাইলেন্টলি পড়ে নাও, তারপর দেখো, দি পোয়েট ওয়াজ লুকিং ফর এ মেল ডিয়ার, সে এটা, তাই তো? এ মেল ডিয়ার, তাহলে কী লিখলে তুমি এটা? দি ওম্যান হুম দ্য পোয়েট মেট ওয়াজ এ ইয়ং লেডি, হচ্ছে না। অ্যান ওল্ড উইচ ডাইনি গো, এটাও হচ্ছে না। এ বিউটিফুল লেডি, এটাও হচ্ছে না। অ্যান ওল্ড, একটা বৃদ্ধ, অ্যান্ড এ রেচেড, মানে জরাজীর্ণ লেডি, মহিলা। ক্লিয়ার? এটাই হবে। তারপর হোয়েন দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্র্যাকল, দি পোয়েট বিগ্যান টু, সে এটা, তাই তো?
ওকে। তারপর দি ওক ট্রিজ থ্রিটেন্ড দ্য ন্যারেটর, দি ওক ট্রিজ থ্রিটেন্ড দ্য ন্যারেটর উইথ, দেখো ডেথ মানে মৃত্যু, এটা তো কথা বলেছে নাকি? হ্যাঁ বলেছে। তারপর বলেছে নাইফ ছুরি, ব্যানিশমেন্ট নির্বাসন, আর ফাউল ওয়ার্ড খারাপ খারাপ কথা। তাহলে মৃত্যু ভয় দেখিয়েছে, মৃত্যু ভয় দেখিয়েছে, কোথায় মৃত্যু ভয় দেখিয়েছে দেখো তো, শেষ লাইন কয়। তাহলে এটাই ডেথই হচ্ছে, তাহলে এটা হলো কেমন হয়েছে। হাউ অ্যাকর্ডিং টু দ্য ওক উডস, কীভাবে এই ওক গাছের বনভূমি অনুযায়ী ডু মেন ট্রিট দেম, মানুষ তাদেরকে ব্যবহার করে। মেন দেখো কী লিখছি, মেন আর কেয়ারলেস, মানুষ হয় কেয়ারলেস কী সম্পর্কে, টু দ্য পেন, পেনের যন্ত্রণা, অ্যান্ড সাফারিং কষ্ট সম্পর্কে, অফ ট্রিস গাছেদের। তারপর আনলেস ইউ মেক এ প্রমিস, যদিও তুমি একটা প্রতিজ্ঞা করো। হু ইজ আস্কড, কাকে জিজ্ঞাসা করা হয়েছিল, টু মেক এ প্রমিস, কী লিখবে, দ্য লিটল বয়। এই বাদ বাকি সব ওই হুয়ের জায়গায় শুধু লিটল বয় লিখলে কেমন, আর বাদ বাকি সবটা তুমি দেখে দেখে লিখে দাও কেমন। 20 কে পেলে কমপ্লিট, ওরে বাবারে 20 ওই আলোচনা দেখো দেখো দেখে নাও। দি ফার্স্ট নোবেল প্রাইজ, প্রথম নোবেল প্রাইজ ইন লিটারেচার, সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন, ওয়াজ অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত হয়েছিল ইন কোন সালে গো, 1901, 1901 সালে, টু সুলি প্রুধম। হি ওয়াজ বর্ন অন March 16 ইন প্যারিস। হি স্টাডিড, তিনি পড়াশোনা করেছিলেন ইঞ্জিনিয়ার, দেখেছো তিনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছিলেন। বাট এ অদ্ভুত লাগছে তো, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে গেল, পরে নিশ্চয়ই কিছু আছে। বাট ওয়াজ ফোর্সড, বাধ্য হয়েছিলেন, টু ডিসকন্টিনিউ মানে ছেড়ে দিতে, এটা মানে ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিতে, ডিউ টু অ্যান আই ডিজিজ, ডিউ টু মানে কারণে, অ্যান আই ডিজিজ একটা চোখের রোগের কারণে। হি স্টাডিড, তিনি পড়াশোনা করেন ল, অ্যান্ড সাপোর্টেড হিমসেলফ ফর এ হোয়াইল অ্যাজ এ লয়ার, অ্যান্ড সাপোর্টেড হিমসেলফ, এবং নিজেকে সমর্থন করেছিলেন কী রূপে, অ্যাজ এ লয়ার, উকিল রূপে। হি হ্যাড অলরেডি স্টার্টেড, তিনি ইতিমধ্যে লিখতে শুরু করে দিয়েছিলেন, রাইটিং পোয়েট্রি, কবিতা লিখতে, অ্যাজ এ স্টুডেন্ট, একটা ছাত্র রূপে। অ্যান্ড এবং হিস ডিবাট কেম ইন, তার খ্যাতি এসে গিয়েছিল এই সালটাতে, 1865 সালটাতে। গ্র্যাজুয়ালি ক্রমশ হি বিকেম এ রেসপেক্টেড পোয়েট, তারপর ক্রমশ তিনি হয়ে গেলেন একটা রেসপেক্টেড পোয়েট, খ্যাতিসম্পন্ন কবি। গ্র্যাজুয়ালি ক্রমশ হি বিকেম, তিনি হয়ে গেলেন এ রেসপেক্টেড পোয়েট, একটা খ্যাতিসম্পন্ন কবি হয়ে গেলেন। পার্টিকুলারলি বিশেষত থ্রু দ্য ইন্ডাকশন, নমুনা বা নকশ অনুযায়ী, কার, ইন্টু দ্য ফ্রেঞ্চ একাডেমি 1881। লেটার পড়তে গেলে হিজ হেলথ ডিক্লাইন, তার স্বাস্থ্য খারাপ হয়ে যায়। হি লিভ, তিনি বাস করতে শুরু করেন অ্যালোন, একাকী, ইন দ্য হোম, বাড়িতে, ইন দ্য সাউথার্ন সাবারবান অফ প্যারিস, ইন দ্য সাউথার্ন, দক্ষিণে সাবারবান মানে হচ্ছে গ্রাম্য এলাকা, শহর থেকে পাশে, অফ প্যারিসের। সুলি প্রথম 5টায় মারা গেলেন অন সেপ্টেম্বর 7, 1907, বা 6টা বছর টিকেছিলেন নোবেল পুরস্কার পাওয়ার পর। এই সালে মারা গেলেন। অ্যাট হিস রেসিডেন্ট, তার বাসস্থান মানে প্যারিসই। হি ইউজ, তিনি ব্যবহার করতেন, দি মানি, টাকাটা ফ্রম দ্য নোবেল প্রাইজ টু এস্টাবলিশ, স্থাপন করতে, এ ফান্ড, তহবিল। কেন তহবিল স্থাপন করেছিলেন? ফর পাবলিশিং, প্রকাশ করার জন্য, পোয়েট্রি, কবিতা, অব দ্য ইয়ং ফ্রেঞ্চ পোয়েট, তরুণ ফরাসি কবিদের। অ্যাজ এ পোয়েট, একটা কবি রূপে, সুলি প্রথম বিলং টু দ্য ফ্রেঞ্চ পার্নেশনাল গ্রুপ, এক ধরনের কবিদের হয়তো গ্রুপ হবে, একটা সংঘ, বুঝলে, এই সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। হু ওয়ান্টেড, এই গ্রুপের লোকেরা চেয়েছিলেন টু রাইট, লিখতে, এ ক্লাসিক অ্যান্ড ফর্মালি এলিগেন্ট স্টাইল। দেখো ক্লাসিক মানে সে আগেকার দিনের পৌরাণিক, অ্যান্ড ফর্মালি আনুষ্ঠানিক, এলিগেন্ট স্টাইল, এলিগেন্ট বিখ্যাত পদ্ধতিতে স্টাইলে লিখতে চেয়েছিলেন, কবিতা লিখবে। হিজ পোয়েট্রি কম্বাইন্ড, তার কবিতাগুলো সংমিশ্র ছিল, এ কেয়ারফুল রিগার্ড ফর দ্য ফর্মাল পারফেকশনস উইথ অ্যান ইন্টারেস্ট ইন সায়েন্স অ্যান্ড ফিলোসফি,
তার কবিতাটা দুটোর মধ্যেই মিশ্রণ ছিল, কেমন? সায়েন্স অ্যান্ড ফিলোসফির মিশ্রণ ছিল, আর কি ছিল তোমার ফর্মাল পারফেকশনের ছিল। তারপর দি সুইডস একাডেমি অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন, মানে সুইজারল্যান্ডের একাডেমি তাকে পুরস্কার দিয়েছিল নোবেল প্রাইজ। তারপর ইন স্পেশাল রিকগনাইজার্স অফ হিস পোয়েট্রি কম্পোজিশনস, ইন স্পেশাল বিশেষ রিকগনিশনস পরিচিতির জন্য, অফ হিস পোয়েটিক কম্পোজিশন তার কবিতা রচনা করার জন্য, হুইচ গিভ যেটা দিয়েছিল, হুইচ গিভ যেটা দেয় এভিডেন্স অফ দ্য লফটি আইডিয়ালিজম, এভিডেন্স স্পষ্টত দ্য লফটি অনেক উচ্চাঙ্গের, হাইলি আইডিয়ালিজম আদর্শ, আর্টিস্টিক পারফেকশান, তাহলে এইগুলো হচ্ছে তোমার আমাদের শুলির লেখার স্টাইল। লফটি আইডিয়ালিজম, artistic perfection and rare combinations of qualities of both heart and intellect, কেমন? এইগুলো হচ্ছে তোমার শুলির লেখার স্টাইল। নেক্সট, দি ফার্স্ট কালেকশন, দি ফার্স্ট প্রথম কালেকশন অফ পোয়েম, কবিতাগুচ্ছের নাম হচ্ছে এইটা, কেমন? ওয়াজ হাইলি প্রেজড, খুব বেশি প্রশংসিত হয়েছিল। ইট ইনক্লুডেড, এটা অন্তর্ভুক্ত ছিল হিজ ফেমাস পোয়েম, তার বিখ্যাত কবিতার নাম পেয়ে গেছি আমরা লিভেস ব্রিজ। হিজ ল্যাটার ওয়ার্ক, তার পরের কাজগুলো কী কী ছিল? হিজ ল্যাটার, তার পরের কাজগুলো ছিল ইমপ্রেশনস ডি লা, এগুলো সব ফরাসি নাম, বুঝলে? এগুলো ওয়ার ক্লিয়ারলি, পরিষ্কারভাবে ইনফ্লুয়েসড বাই দ্য ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ার। ল্যাটার ওয়ার্ক, পরবর্তী কাজগুলো অব দ্য প্রুধম রিফ্লেক্ট, পরবর্তী কাজগুলো প্রুধমের রিফ্লেক্ট উল্লেখ করেছিলেন। হিস ইন্টারেস্ট, তার আগ্রহটা ইন ফিলোসফিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক সাবজেক্ট, এই দুটো ক্ষেত্রে, দর্শন এবং বিজ্ঞানের ক্ষেত্রে। হিস ফিলোসফি ওয়াজ এক্সপ্রেস, তার এটা প্রকাশিত হয়েছিল ইন এইটা লা জাস্টিস, একটা বইয়ের নাম, অ্যান্ড এটা একটা বইয়ের নাম, বুঝলে? দেয়ারফোর প্রুধম টার্ন্ড ফ্রম পোয়েট্রি, তারপর প্রথম টার্ন্ড মানে কবিতা আর লেখেন না, অন্য কিছু লিখতে আরম্ভ করে, কী লিখেছিলেন? টু রাইটিং এসে লিখতে আরম্ভ করেছিলেন অন অ্যাস্থেটিক অ্যান্ড ফিলোসফি। তাহলে একদম শেষ দিকে লিখতে আরম্ভ করেছিলেন, এসে লিখতে আরম্ভ করলেন অ্যাস্থেটিক মানে ধরো যাদের রুচিসম্পন্ন ব্যক্তি, যারা শিল্প নৈপুণ্য ব্যক্তি, যারা অ্যাস্থেটিক, যাদের শিল্প সত্তা আছে, তারপরে অ্যাস্থেটিক অ্যান্ড ফিলোসফি এবং দর্শন নিয়ে। ক্লিয়ার? তাহলে শেষে তিনি এইসব লিখতে আরম্ভ করেছিলেন। এবার দেখো কোশ্চেন, তুমি দেখো এবার কী কোশ্চেন দিয়েছে। ইন হিস ল্যাটার লাইফ, তারপর শেষ জীবনেতে, ইন হিস ল্যাটার লাইফ, তার শেষ জীবনেতে প্রথম ওয়াজ ইন্টারেস্টেড ইন রাইটিং, কী গো? এসে, শেষেই তো লেখা আছে এসে, তাহলে এসেই হচ্ছে কেমন? এসে। লিবেনুর রিফ্লেক্টস প্রথমস, কোন কাজটা? লিবেনুর ওয়ার্ডটা কোথায় আছে, বইটা কোথায় খুঁজে পাওয়ার আগে দেখো, একটুখানি আগে আছে, দেখো ওর আগেই দেখাচ্ছে। হিস ফিলোসফি, দেখতে পেয়েছো? হিস ফিলোসফি ওয়াজ এক্সপ্রেসড বাই দ্য জাস্টিস লিবেনুর, তাহলে দর্শন হবে, কোথায় আছে দেখো আগে? লিবেনুর, এই তো দুয়ে বিয়েটা দেখো, বি আছে, তাই তো? ফিলোসফি, তাহলে ফিলোসফি অ্যান্সার হচ্ছে প্রথমস ফার্স্ট বুক, প্রথমের প্রথম বই, ওয়াজ পাবলিশ, প্রকাশিত ছিল ইন, কোন সালটাতে? 1865। কোথায় দেওয়া আছে খুঁজে পাওয়ার আগে? তুমি তো দিস ফার্স্ট কালেকশন ইন হিস পোয়েমস স্ট্যান্ডস 8 পোয়েমস, খুঁজে পেয়েছো? থার্ড প্যারাগ্রাফের ফার্স্ট লাইন, এই তো এটা 65, 1865 তো, হ্যাঁ 1865। দি ইম্প্যাক্ট অফ ফ্রান্সকো প্রুশিয়ান ওয়ার ওয়াজ রিফ্লেক্টেড ইন, কোন বইটাতে? সায়েন্স লেখা আছে তো, তা বিএডটা হচ্ছে, দেখো এই দেখো সায়েন্টিফিক সাবজেক্ট, কেমন? বিএডটা। দি ফার্স্ট কালেকশন অফ প্রুধমস পোয়েম ওয়াজ অ্যাসপিরেটেড, বলছে ব্যান্ড করে দেওয়া হয়েছিল, তাই কি বলছে? তারপর ফেল, ব্যর্থ হয়েছিল। তারপর হচ্ছে এটা কয় গো? ও এটাই হচ্ছে কেমন? অ্যাসপিরেটেড। দি ফার্স্ট কালেকশন অফ প্রুধমস পোয়েম ওয়াজ অ্যাসপিরেট, প্রশংসিত হয়েছিল, তারপর ফেল, ব্যর্থ হয়েছিল, ওয়াজ ব্যান্ড ওয়াজ ক্রিটিস, সমালোচনা করা হয়েছিল। হাইলি প্রেইজড, এই যে দেওয়া আছে হাইলি প্রেইজড, ফার্স্ট 65 সাল, 1865 সাল, ওয়াজ ফার্স্ট হাইলি প্রেইজড, খুঁজে পেয়েছো? তাহলে এটা হচ্ছে এটা হয়ে গেল।
এইটা হচ্ছে সব থেকে ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো বলছে বিফোর প্রথমস লাইফ দি নোবেল প্রাইজ ইন লিটারেচার ওয়াজ অ্যাওয়ার্ডেড টু 5-1-2 নান। আচ্ছা প্রথমের আগে কেউ থাকে? বলছে প্রথমের আগে কেউ থাকে না। দেখো ফার্স্ট নোবেল প্রাইজ, তাহলে উনি তো প্রথম, ওনার আগে কাউকে দেওয়া হয়নি, তাহলে নান হবে। খুব সুন্দর কোশ্চেনটা করেছে। এবার টিএফ, তাই তো, টিএফ উইথ শেষ। বলছে ফ্রম দ্য বিগিনিং প্রথম ওয়াজ এ স্টুডেন্ট অফ পোয়েট্রি। চল, উনি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলেন, এই যে লেখা আছে হি স্টাডিড ইঞ্জিনিয়ারিং, তাই তো, তাহলে এটা এফ হয়ে যাচ্ছে এবং সাবস্টেন্টেরও তুমি লিখছো হি স্টাডিড 3 নম্বর লাইন দেওয়া আছে, এটা এফ। প্রথম এনরোল্ড হিমসেলফ ইনটু দ্য ফ্রেঞ্চ একাডেমি। বলছে প্রথম নথিভুক্ত করেছে নিজেকে ফ্রেঞ্চ একাডেমিতে, তাই কি? এই ফ্রেঞ্চ একাডেমি ওয়ার্ডটা কোথায় আছে খুঁজে বার করো। আনসারে চলে যাও, দিয়ে দেখো ফ্রেঞ্চ একাডেমি ওয়ার্ডটা কোথায় আছে। তোমার ফার্স্ট প্যারাগ্রাফের এই যে ফার্স্ট প্যারাগ্রাফ আছে না, ফার্স্ট প্যারাগ্রাফ পড়তে চলে যায়, দেখো ফ্রেঞ্চ একাডেমি আছে ওয়ার্ডটা, তাই তো। তাহলে গ্র্যাজুয়ালি হি বিকেম রেসপেক্টেড পোয়েট পার্টিকুলারলি থ্রু দ্য ইন্ডাকশান ইনটু দ্য ফ্রেঞ্চ একাডেমি। তাই তিনি সদস্য ছিলেন, তাই তো। তাই এটা টি হচ্ছে, আর সাবস্টেন্ট তুমি লিখছো পার্টিকুলারলি থ্রু ইন্ডাকশান, খুঁজে পেয়েছো? ওইটা তুমি ওই 6 নম্বর লাইনে তোমার দেওয়া আছে, ফার্স্ট প্যারাগ্রাফে 6 নম্বর লাইন দেখো। তাহলে এটা তোমার টি হচ্ছে, আর এটা তুমি লিখে দিচ্ছ। তারপর প্রথম এক্সপায়ার্ড ইন ইংল্যান্ড, কী বুঝলে? এটা ফলস হচ্ছে, কেমন? এটা ফলস লিখলাম ঠিক কথায়। এবার কেন ফলস লিখবো? দেখো লেখা আছে তিনি প্যারিসে মারা গিয়েছিলেন, সাউথ, এটা রেসিডেন্ট তার। দেখো প্রথম পাস্ট খুঁজে পেয়েছো? একটা গ্রাম্য এলাকায় মরে গিয়েছিলেন প্যারিসের, তাহলে এইটাই তুমি সাবস্টেন্ট লিখছো প্রথম পাস্ট অন সেপ্টেম্বর, এইটা সার এলাকা, এটাতে কিন্তু অবশ্যই নেবে। আর যখন তুমি সাবস্টেন্ট লিখছো না, কোটেশনের মধ্যে লিখবে, হু বই না লিখবে, তুমি এতে কিচ্ছু লিখবে না। এবার কোশ্চেন অ্যান্সার দ্য কোশ্চেন্স, তাই তো। দেখো হোয়াট আর দ্য ফিচার্স অফ প্রথমস পোয়েট্রি। তুমি চলে যাও 2 নম্বর প্যারাগ্রাফ চলে যাও, দেখো প্রথমেই চলে যাও, এইখানে লিখবে অ্যাজ এ পোয়েট প্রথম ওয়ান্টেড টু রাইট ইন এ ক্লাসিক্যাল অ্যান্ড ফর্মালি এলিগেন্ট স্টাইল। His poetry combined a careful regard for formal perfection with an interest in science and philosophy. এই এতটা লিখবে তুমি, বুঝতে পারলে? শুধুমাত্র ফ্রেঞ্চ পার্সিয়ান এই গ্রুপটা, এটা তুমি লিখছো না, এইটা তুমি লিখছো। তাহলে প্রথম ওয়ান্টেড টু রাইট, দেখে পুরো সব লিখে দাও। হিজ পোয়েট্রি, এইখান থেকে অবশ্যই লিখতেই হবে, এই হিজের জায়গায় কী লিখবে? প্রথমস পোয়েট্রি, কেমন? প্রথমস পোয়েট্রি কম্বাইন্স কেয়ারফুলি, এটা লিখবে। কিন্তু এই যে হিজ লেখা আছে না, হিজের জায়গায় তুমি কী লিখবে? প্রথমস লিখবে। প্রথমস পোয়েট্রি কম্বাইন্ড এ কেয়ারফুল রিগার্ড ফর ফর্মাল পারফেকশন উইথ অ্যান ইন্টারেস্ট, এটুকু লিখবে। ক্লিয়ার? এইখান থেকে 2 নম্বর কোশ্চেন দেখো, হাউ ডিড সুইডিশ একাডেমি ডেসক্রাইব, কীভাবে সুইডিশ একাডেমি ডেসক্রাইব প্রথম? দেখো তার পরলাইনে দেওয়া আছে সুইডিশ একাডেমি অ্যাওয়ার্ডেড, খুঁজে পেয়েছো? দিয়ে তারপর ওই যে ইন স্পেশাল, ওইখানে তুমি লিখছো ইন স্পেশাল রিকগনিশনস অফ হিজ অফ প্রথমস লিখবে, প্রথমস পোয়েট্রি দিয়ে পুরো দেখে দেখে সব লিখে দিচ্ছ। ক্লিয়ার হয়েছে? নেক্সট, ডিসক্রাইব দ্য ফ্রেঞ্চ পার্নাসিয়ান গ্রুপ। ওই দেখো তোমার 2 নম্বর প্যারাগ্রাফে লেখা আছে ফ্রেঞ্চ পার্নেশন গ্রুপ, তাহলে তুমি যেখানে পাচ্ছ ফ্রেঞ্চ পার্নেশন গ্রুপ পেয়ে গেলে, তাই তো। তাহলে তুমি ফ্রেঞ্চ পার্নেশন গ্রুপ ওয়ান্টেড টু রাইট ইন ক্লাসিক অ্যান্ড ফর্মালি এলিগেন্ট স্টাইল, এটুকু লিখছো। দি ফ্রেঞ্চ পার্সিয়ান গ্রুপ, এই হুটা কিন্তু আর লিখবে না, ওয়ান্টেড টু রাইট ইন ক্লাসিক অ্যান্ড ফর্মালি এলিগেন্ট স্টাইলড, বুঝে পেয়েছো? এটা লিখছো। হোয়াট ডিড প্রথমস ডু উইথ দ্য মানি অফ নোবেল প্রাইজ। প্রথম কী করেছিলেন টাকাটা নিয়ে?
নোবেল প্রাইজের টাকাটা নিতে কী করেছিলেন? একদম তার নিচে দেওয়া আছে, দেখো। হ্যাঁ, প্রথম প্যারাগ্রাফে দেখো শেষে দেখো দেওয়া আছে, দেখো একদম শেষে দেখো, এই যে প্রথম প্যারাগ্রাফ, হি ইউজড হিজ দ্য মানি ফ্রম দ্য নোবেল প্রাইজ। ওই হিয়ের জায়গায় শুধু নামটুকু লিখবে, দিয়ে পুরো দেখে দেখে লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। তুমি হিয়ের জায়গায় নামটুকু লিখবে, প্রথম লিখবে, দিয়ে ইউজ দ্য মানি from his Nobel Prize to establish a fund for the publishing poetry of the young French poets. নেক্সট, তুমি সবার আগে তোমার দেওয়া আছে আনসিন। আনসিন থেকে তুমি মানেটা খোঁজ, আগে মানে এটা ক্লিয়ার করে নাও। দেখো তোমার দেওয়া আছে প্রথম মানে খোঁজে এ ফর্মাল ইন্ট্রোডাকশান। এটা দেওয়া আছে তো, একটা প্রাথমিক সূচনা। কোথায় প্রাথমিক সূচনা দেওয়া আছে? কি ইন্ডাকশান বলছিলে না, ওইটাই তো হবে। হ্যাঁ, নমুনার প্রাথমিক সূচনা একই জিনিস তো। নমুনা কখন দেয়? ফর্মাল ইন্ডাকশান দেখো দেওয়া আছে, তোমার দেওয়া আছে এটা 1 2 3 4 5 6 6 নম্বর লাইনে দেওয়া আছে পার্টিকুলার থ্রু ইন্ডাকশান। খুঁজে পেয়েছো? 6 নম্বরের শেষে দেওয়া আছে ইন্ডাকশান। তারপর ইলনেস মানে অসুস্থতা। ডিক্লাইন না লেখে তুমি ডিজিজ লিখতে পারো, তুমি ডিজিজ না লিখে তুমি আরও কিছু লিখতে পারো। তাই লেখো হেলথ ডিক্লাইন। অসুস্থতা লিখছে হেলথ ডিক্লাইন, লিখবে লেখো। ইলনেসটা লিখছে হেলথ ডিক্লাইন, দুটো ওয়ার্ডই লিখবে কিন্তু। তারপর আউটলাইং ডিস্ট্রিক্ট অফ এ সিটি। আউটলাইং, হ্যাঁ বলো। নো, আউটলাইন ডিস্ট্রিক্ট মানে বাইরের অফ সিটি, শহরের। সাবারবান দেওয়া আছে এই জায়গায়, পেয়েছি আমি, এই তো সাবারবান, প্যারিস সাবারবান পেয়ে গেছি আমি, এই তো এটা তোমার দেওয়া আছে। ফার্স্ট প্যারাগ্রাফের 3 নম্বর লাইন, শেষ থেকে 3 নম্বর লাইন দেখো, সাবারবান অফ প্যারিস, তুমি সাবারবান লিখবে, সাবারবানটা লিখবে। তারপরে অ্যাকনলেজ মানে স্বীকারোক্তি, মেনে নেওয়া, প্রেইজ করে দাও না, তাছাড়া পাচ্ছ কোথায়? ঠিক আছে। তারপর আছে তোমার প্যারাগ্রাফ, তাই তো। দেখো ইম্পর্টেন্স অফ টাইম, সময়ের গুরুত্ব। এই পয়েন্ট দিয়েছে, পয়েন্ট দিয়ে তোকে লিখতে হবে, বুঝতে পেরেছো? পয়েন্টস কি দেখো, টাইম ইটস ফ্লিটিং নেচার। তুমি করছো, এগুলো সব করছো, আমাদের ইয়ের জন্য একটা ক্লাস দেবে আগে। আচ্ছা, এই যে তোমার প্রপার ভাব ফর্ম, তুমি এগুলো কীভাবে করবে, আগে তুমি সবটা পড়ে নাও, পুরো প্যাসেজটা পড়ে নাও, দিয়ে তুমি দেখতে হবে, কী দেখতে হবে, একটা ভার্ব অথবা টাইম পাবে, অথবা টাইম পাবে। তুমি যেখানে পুরোটা পড়ে নাও, হ্যাভিং ড্যাশ আওয়ার ব্রেকফাস্ট উই টুক, এই দেখো টুক ভার্ব পেয়ে গেছে একটা, তাই অবশ্যই এটা পাস্ট টেন্স দিয়ে আছে। তাহলে হ্যাভিং ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট উই টুক হাফ অ্যান আওয়ার টু এরপর ভাবে প্রেজেন্ট বেস ফর্ম বসে বা প্রেজেন্ট ফর্ম বসে, টু গেট রেডি। উই থট, আমরা চিন্তা করলাম, দ্যাট ইট উড টেক, এটা নেবে 3 hours 3 ঘন্টা, টু রিচ দ্য ডেস্টিনেশন, পৌঁছতে গন্তব্যস্থলে। fill in the blanks with appropriate articles or preposition. হ্যাঁ দেখো, দি হোল ক্লাস, সম্পূর্ণ ক্লাসটা ইজ অ্যাংজিয়াস টু নো হু উইল উইন দ্য প্রাইজ দিস ইয়ার। এ ফ্রেন্ড অফ মাইন্ড, একটা বন্ধু অফ মাইন্ড আমার, হ্যাজ কাম, এটা কাম আউট ছাড়া কোনো কিছু হচ্ছে না, হ্যাজ কাম আউট। তাহলে এ ফ্রেন্ড অফ মাইন্ড হ্যাজ কাম আউট এ নিউ সায়েন্স মডেল। একটা অ্যাস দিলে তোমার শুনতে খুব ভালো, কিন্তু অ্যাস তো দেওয়া নেই। তারপর হি প্লিজড টু বি গ্রিটেড বাই দ্য অডিয়েন্স, ভয়েস চেঞ্জ, দেখো এটা প্যাসিভ ভয়েস লেখাই আছে। হি প্লিজড, সে খুশি হয়েছিল, টু বি গ্রিটেড বাই দ্য অডিয়েন্স, তাহলে দি অডিয়েন্স প্লিজড হিম টু গ্রিট। দেখো কী লিখলাম, দি অডিয়েন্স প্লিজড হিম টু গ্রিট। ব্রাড পিট সেড টু আনগেলিনা জুলি, বাপরে কি শক্ত নাম। লেট আস গো টু দ্য মিউজিয়াম, এটা প্রস্তাব দিচ্ছে, তাই তো, এটা প্রস্তাব দিয়েছে
তুমি কি লিখবে? সাজেস্টেড, কাকে দিয়েছো সাজেস্টটা? সাজেস্টেড টু অ্যাঞ্জেলিনা, আমি এ লিখে ছেড়ে দিচ্ছি, কেমন? সাজেস্টেড অ্যাঞ্জেলিনা দ্যাট দে শুড গো, কোথায় যাওয়া উচিত? দে শুড গো টু দ্য মিউজিয়াম। কী লিখলাম? অ্যান্সার কী লিখলাম? ব্রাড পিট, আমি ছোট করে বি লিখেছি, কেমন? সাজেস্টেড, প্রস্তাব দিয়েছিল, ওই অ্যাঞ্জেলিনা জুলিটাকে আমি এ লিখে ছেড়ে দিয়েছি, দ্যাট দে শুড গো টু দ্য মিউজিয়াম। তুমি কিন্তু এই নামগুলো পুরো লিখবে, কেমন? আমার জায়গা নেই বলে, পেজ নেই বলে আমি সরে লিখলাম। দে রেজড এ টিমিড প্রোটেস্ট, রাইট ইউজিং দ্য অ্যাডভার্ব ফ্রম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দে রেজড এ প্রোটেস্ট টিমিডলি, তুমুলভাবে তারা একটা প্রতিবাদ তুলল। তারপর দি ওয়াল কোলাপসড ডিউরিং দ্য রেন, এবার ফেসালাপ দিয়ে আছে, দি ওয়াল কোলাপস, দেয়ালটা ভেঙে পড়লো। তাহলে দি ওয়াল কোলাপস ডিউরিং রেন, কোলাপসটা ভেঙে পড়া। উই রিকোয়েস্টেড ইউ টু হেল্প আস, আমরা তাকে অনুরোধ করলাম সাহায্য করতে। হি অ্যাডিক্টেড টু স্মোকিং, সে আসক্ত হলো ধূমপানের প্রতি। এবার দেখো কী দিয়ে ফেলাগুলো। সেট আউট, যাত্রা শুরু করা। গিভ অ্যাওয়ে, বিতরণ করা। ব্রেক আউট, প্রাদুর্ভাব ঘটা। গিভ অ্যাওয়ে, দূরে চলে যাওয়া বা মুক্তি পাওয়া। দেখো এই যে সেট আউট, তুমি এটা যাত্রা শুরু করো, তুমি অ্যাডিক্টেড করে দাও, তিনেরটা অ্যাডিক্টেড, এইটা তুমি লিখবে সেট আউট, কেমন? তারপর কোলাপসড মানে ধ্বংস হয়ে যাওয়া বা ধসে পড়া, ব্রেক আউট লিখবে। তা দি ওয়াল, এইটাতে কোলাপসটা তুমি কী লিখছো? তাহলে ব্রোক আউট লিখছো, ব্রোক আউট। তারপর রিকোয়েস্টেড দেওয়া আছে, রিকোয়েস্ট দেখো গেট অ্যাওয়ে আর গিভ অ্যাওয়ে দুটো বাকি আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। গেট অ্যাওয়ে হতেই পারে না। এইটুকুই থাক, আমি তোমার আবার রাইটিং ক্লাস অন্য একটা দিয়ে দেবো।